সময় চলে তার নিজ গতিতে, তবে আমার জীবনের গতি পরিবর্তন হয় না। দিন যায়, রাত আসে, আকাশে নতুন তারা, সূর্যের উদয় হয়। আমার জীবনে নতুনের ছোঁয়া লাগে না কিছুতেই। ইদানিং ভীষণ একঘেয়েমি লাগে জীবনের প্রতি। দিনে কাজের চিন্তা করো, সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মশগুল থাকি। রাত হলে অতীত এসে চোখের পাতা ভারী করে। দিনে দিনে কেমন যেন হয়ে উঠেছি আমি, অগোছালো, খিটখিটে, বদমেজাজি। বস্তির বাচ্চাগুলো দিন কয়েক ভালোই পড়ল, কিন্তু তারপর থেকে আমার অবাধ্য হয়ে গেছে। পড়তে এসে মারামারি, ঝগড়াঝাটি করে বেড়ায়। নিষেধ করলে শোনে না, শাসন মানে না, চিৎকার চেঁচামেচি করে, পরিবেশ নষ্ট করে। চাচিও দেখছি ইদানিং বিরক্ত হচ্ছে। কত আর সহ্য করতে পারে একটা মানুষ? আমিও নিরুপায়। সেদিন এক বাচ্চাকে ধমক দিয়েছি, সে কাঁদতে কাঁদতে মাকে গিয়ে নালিশ করেছে। মা এসে আমার সঙ্গে সে কি ঝগড়া। তার নাকি কষ্টের সন্তান, কষ্ট করে জন্ম দিয়েছে, খুবই শখের বাচ্চা। আমি কেন গায়ে হাত তুলেছি? কোন সাহসে তুলেছি? মানে এদের বাচ্চা পড়াবো ঠিকই, কিন্তু অন্যায় করলে শাসন করতে পারবো না। কিছু বললেই আমি দোষী। এভাবে বাচ্চা পড়ানো যায়? আমি শিক্ষক, আমিই মারবো, আবার আমি ভালোবাসবো। এদের আমি জ্ঞান দিচ্ছি, ভবিষ্যতের জন্য খাটছি। সুতরাং ভুল করলে শাসনের অধিকারও আমি রাখি। মায়ের পরে স্থান হয় শিক্ষকের, এরা তা বোঝে না। ওদের যদি আমি সঠিক শিক্ষাই দিতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমার কি মূল্যটাই থাকলো? একটা বাচ্চাকে আমি শেখাবো, আদর্শের পথ দেখাবো, যাতে সে মানুষ হতে পারে। যদি এগুলো নাই করতে পারি, দিন শেষে কখনোই সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে না। অন্যায় কাজ করবে, লোকে তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে। দূর থেকে হলেও শিক্ষক হিসেবে আমার দিকে একটা অযোগ্যতার তীর এঁটে থাকবে, যা আমি চাই না। শিক্ষকতা একটা মহান পেশা, পেশা কম, দায়িত্ব বেশি। আমার সকল শিক্ষার্থী আমার সন্তান স্বরূপ, তাদের নিজ হাতে মানুষ করা আমার দায়িত্ব। প্রতিটি সন্তানই তাদের পিতামাতার প্রিয় হয়। সন্তান জন্মদান অবশ্যই কষ্টের, তবে সেই কষ্টের কথা বিবেচনা করে নিরক্ষর রাখা যাবে না। প্রিয় হলে মানুষের কাছেও প্রিয় করে তুলতে হবে। শিক্ষকের সঙ্গে সমান তালে বাচ্চার মূল্যবোধ তৈরিতে সাহায্য করতে হবে। ঝগড়া করে উস্কে দিলে ওই বাচ্চা আর যাই হোক মানুষ হবে না কোনো দিনই। এত কিছুর পরও শান্ত ছিলাম আমি। এক ছেলে পড়তে এসে এতই বিশৃঙ্খলা তৈরি করে যে ওকে তাড়িয়ে না দিয়ে উপায় পায়নি। ওই ছেলে সবাইকে মারামারি করতে বলে, আমি প্রতিবাদ করলে একটুও শোনে না। তাই একান্ত বাধ্য হয়ে ওকে পড়তে আসতে নিষেধ করে দিই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। পরদিন ছেলেটার মা এসেছে তেড়ে। আমার নাকি অহংকার বেশি, পড়ালেখা জানি বলে মানুষকে মানুষ মনে করি না। তার ছেলেকে তাড়িয়ে দিয়েছি নিজের অহংকারের প্রতিফলন হিসেবে। আর বাচ্চাদের মায়েদের ডেকে ডেকে এমন কথা বলেন। বস্তির মানুষ এরা তিলকে তাল বানায়, একজনের কথায় সবাই নাচে, ছাড় দিয়ে চলতে পারে না। অস্বাস্থ্যকর পরিবেশ এদের ভালোই লাগে, লাগে না শুধু আমার। যা তা ভাষা শুনে মনে হয় শিক্ষার এই জীবনে কোনো সম্মান মূল্য নেই আমার। এখানে আর থাকতে ইচ্ছে করে না। ছেলে মেয়ে না থাকলে কবেই ক্ষয়ে যেতাম। কোনো দিকে শান্তি পাই না আমি। কোণঠাসা করে তুলেছে সব কিছু। আমার ছোট ছেলেকে সেদিন দেখছি কাগজ মুড়িয়ে সিগারেট করে আগুন জ্বালিয়ে টান দিচ্ছে। ও একা নয়, সঙ্গে আছে আরও অনেকে। ওদের কাছে এটা খেলা হয়তো, আমার কাছে নিকৃষ্ট কাজ। মাথায় রক্ত উঠে গেছে আমার। ছেলেকে এক টানে উঠিয়ে গায়ে সপাসপ 3 চড় বসিয়েছি। কেঁদে উঠেছে চিৎকার দিয়ে। লতা আপা, চাচি এগিয়ে এসে ছেলেকে ছাড়িয়ে নিয়েছে। চাচি আমায় বকছে, এত জোরে বাচ্চাকে মারা উচিত হয়নি। রাগ সামলাতে না পেরে আমি নিজেই চিৎকার করে কাঁদতে শুরু করেছি। এদের মানুষ করতে এত কিছু করছি আমি, এই আমার প্রাপ্য? নিজে খেয়ে না খেয়ে, নিজের চিন্তা না করে ছেলে মেয়ের পেছনে খাটছি। শেষ পর্যন্ত কিনা এরাই আমার কোনো মূল্য দিচ্ছে না। যে পথে যেতে নিষেধ করি সেই পথেই যায়। এই বাচ্চার জন্য এত কষ্ট করে কি লাভ হচ্ছে? বাবা ছেড়ে দিয়েছে যেমন, আমিও দিলে অনাহারে পড়ে কোথায় কি হয়ে যেত। জীবনের সঙ্গে যুদ্ধ করে আসছি ওদের মানুষের মতো মানুষ করতে, কিন্তু না, এরা আমার কথাই শোনে না। জীবনটাই বৃথা লাগে আমার। দোষ আমার, জানি আমি বেঁচে আছি, এটাই দোষ। বাচ্চা দুটোকে বাইরে রেখে ঘরের দরজা আটকে বসেছিলাম অনেকক্ষণ। বসে বসে কেঁদেছি। মেয়ে আমার কাছে আসার জন্য কান্না করেছে, তবুও খুলিনি দরজা। চরম অশান্তিতে ভুগছি। চাচি, লতা আপা ডেকেছে বহু। আমিও মানুষ, আমারও অনুভূতি আছে। আমার কদর কেউ করে না, কেউ বোঝে না আমায়। দরজা খুলেছি ঘন্টা খানেক পর। মেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ছেলেকে লতা আপা নিয়ে গেছে। চাচির থেকে মেয়েকে নিয়ে ঘরের দিকে আসছিলাম। পেছন পেছন চাচি বহু জ্ঞান দিচ্ছিল আমায়, যেমন এটুকুতেই ভেঙে পড়লে চলবে না, আরও শক্ত হতে হবে।
ধৈর্য ধরতে হবে, ছেলে ছোট, ভালো মন্দ বোঝে না, বোঝাতে হবে। উনি এতগুলো কথা বলেছে, কিন্তু বিশ্বাস করুন, একটা কথাও আমার মস্তিষ্কে পৌঁছায়নি। কানে গেছে ঠিকই, মস্তিষ্ক আমার জ্যামে পড়েছে। মেয়ে নিয়ে ঘরে শুয়েছি, কখন যে চোখ লেগে গেছে বুঝিনি। হঠাৎ পায়ের কাছে একটা নরম কিছুর অস্তিত্ব অনুভব করি। পিটপিটিয়ে চোখ মেলে দেখি ছেলে আমার পায়ের কাছে শুয়ে আছে। মায়া হয় বড্ড। উঠে বসি। বাচ্চাটার গালে 5 আঙুলের দাগ বসে গেছে একদম। প্রচণ্ড খারাপ লাগে। ডুকরে কেঁদে উঠি। এবার কাঁদছি দুঃখে, কষ্টে, মায়ায়। খালি মাথায় পায়ের কাছে এসে শুয়েছে ছেলেটা। মাথার নিচে বালিশ দিয়ে গালে চুমু খেলাম। ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, সেই খালাকে দেখলাম বস্তা হাতে কোথায় যেন যাচ্ছে, বস্তির মাঝে দিয়ে। কৌতূহলবশত একটু এগিয়ে যায় আমি। খালা মুখ বেঁধে পাতা লকড়ি কুড়াচ্ছে। ঠাঠা রোদের মাঝে পাতা কুড়াচ্ছে দেখে একটু অবাকই হলাম। কত বড় বাড়ি ওনার, সুখের সংসার ছিল, টাকা পয়সার অভাব ছিল না। খালা উঠে দাঁড়িয়ে বস্তা গোছাতে নিল। হঠাৎ দেখলাম হেলে গেলেন তিনি, গাছের সঙ্গে হেলান দিলেন। আমি দৌড়ে গিয়ে ধরলাম তাকে। হয়তো রোদে মাথা ঘুরে গেছে। আমার ওপর ভর দিয়ে বসলেন তিনি, ঘেমে একাকার। ধীরে ধীরে ধরে ঘরে নিয়ে এলাম, ফ্যানের নিচে বসিয়ে পানি খাওয়ালাম। কিছুক্ষণ চোখ বুজে রইলেন তিনি। আমি শান্ত কণ্ঠে বললাম, ঠিক আছেন খালা? অসুস্থ লাগছে? মাথা ঘুরছে? সে ধীরে ধীরে তাকিয়ে বলেন, ঠিক আছি রে মা, এখন এসব আমার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ছেলে বউ নিয়ে দেশে এসেছে, এসেই আগে আমায় ঘর ছাড়া করেছে। যে ঘরে তুমি থাকতে সেই ঘরে আমার ঠাঁই হয়েছে। বিল্ডিং ঘরে ঠিক মতো ঢুকতে পর্যন্ত দেয় না। সারাটা দিন কাজ করায়। ঘরের কাজ শেষ হলে পাতা ডাল কুড়িয়ে আনো, সবজি চেয়ে আনো, এসব বলে। মানে বসে থাকতে দেবে না দুদণ্ড। ছেলেও আমার পক্ষে নেই, বউ যা বলে তাই শোনে। আমি নাকি ওদের জীবন ক্যারিয়ার নষ্ট করেছি। অবশ্য দোষটা আমারই, যে আমি ছেলের বউকে এক নখের ওপর রেখেছি। সে এখন ওদের ঝি হয়ে গেছি, চাকর হয়ে গেছি। দিলে খায়, না দিলে নাই। নিয়তি আমায় ছাড়লো না তন্নি। ঠিক আমার প্রাপ্যটা আমায় বুঝিয়ে দিয়েছে। খালার চোখ মুখে উপচে পড়া হতাশ। হওয়ারই কথা। এককালের বাদশা, এখনকার ফকির। আমার ঘরে সে বেলা খাবার খেলেন তিনি। খেয়ে বস্তা নিয়ে চলে গেলেন। আমি বিছানাতে উদাস মুখে বসে রইলাম। ছেলে ঘুম থেকে উঠল বিকেল করে। উঠে দেখি আমার আশপাশ দিয়ে ঘোরে। কথা বলার সাহস পায় না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। নিচ থেকে ওকে কাছে ডাকলাম, জড়িয়ে ধরে আদর করলাম, বোঝালাম। সে সুন্দর মাথা নাড়ল। এমন কাজ আর করবে না বলে প্রতিজ্ঞা করলো। ও কি করেছে ও নিজেও জানে না। ও জানে ওটা খেলা এক ধরনের। সবাই খেলতে বলেছে তাই খেলছে। সন্ধ্যার আগ দিয়ে ছেলে বায়না ধরে প্যানকেক খাবে। ওই বাড়িতে প্রায় প্রায় বানিয়ে খাওয়াতাম, ভীষণ প্রিয়। আমারও প্রিয় বটে, কিন্তু ঘরে নেই কিছুই। ডিমটা অবধি নেই। এদিকে বাচ্চার আবদার না মেটাতে পারলে মনে শান্তি লাগছে না। এমনিতেই আজ গায়ে হাত তুলেছি। বুদ্ধি খাটিয়ে চিনি আর আটা পানি দিয়ে নরম করে মেখে নিলাম। ঘরে আমার ওই দুটো উপকরণই ছিল। ছেলেটাকে পাশে বসিয়ে চুলো জ্বালিয়ে তেল গরম করে পিঠার মতো করে ভেজে দিলাম। খেয়ে ছেলে আমার মহা খুশি, পার্থক্যই বোঝেনি। খুশি মনে কাজ করছিলাম, এমন সময় এলো আমার বড় ভাই। হন্তদন্ত হয়ে আমার সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে থাকিস? বহু খুঁজে তোর খোঁজ পেলাম। সারাটা দিন আজ তোকে খুঁজতেই গিয়েছে। আমি ভুরু কুঁচকে বললাম, তা আমার এত প্রয়োজন পড়লো যে হঠাৎ? কি মনে করে আমার খোঁজ করছো? ভাই একগাল হেসে বলে, না মানে এমনি। তা কেমন আছিস তুই? ছেলে মেয়ে কেমন আছে? সব ঠিক আছে তো? ভালোই আছি, যেখানেই আছি, যেমনই আছি, ভালো আছি। ছেলে মেয়ে দুজনেই ভালো আছে। ভাইকে দেখলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। ঘরে গিয়ে বসতে বলি তাকে। দুটো পিঠে বানিয়ে সামনে দিই। এর নিশ্চয়ই কোনো মতলব আছে। শুধু শুধু আমার খোঁজ করার মানুষ উনি নয়। আগ বাড়িয়ে কিছুই বললাম না আমি। দেখি না কি হয়। ভাই ঘরে এসে আমার ছেলের হাতে একটা বিস্কুটের প্যাকেট দিল। 10 টাকার প্যাকেট, এতদিন পর এসেছে, তাও 10 টাকার বিস্কুট। যাকগে, তবুও তো দিয়েছে। ভালোবেসে 2 টাকার জিনিস দিলেও অনেক। ভাই পিঠা একটা খেয়ে পানি খেয়ে বলে, তোর নাকি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ হয়েছে, বেশ আগেই। ভাই হালকা কেশে বলেন, যা হওয়ার হয়েছে, ভালোই হয়েছে। তা কাবিনে কত লাখ ছিল তোর? বড় ঘরে বিয়ে হয়েছে, অনেক টাকাই দিয়েছে হয়তো। টাকাগুলো ছাড়া যাবে না। টাকা ছাড়লে অন্যায় হয়, পাপ হয়। টাকা নিয়েছিস নিশ্চয়। খালি খালি হাত ছাড়ার পাত্রী তো নস তুই। টাকাগুলো কোথায়? হাতে থাকলে আমায় দিয়ে দে বোন। আমি ভীষণ ঋণে পড়েছি, ভীষণ দরকার টাকার। কোথাও থেকে পাচ্ছি না। তুই আমার আশা ভরসা সব কিছু। অদ্ভুত কথা কেন বলো তুমি ভাই? আমি টাকা কোথায় পাবো? মানে ডিভোর্স হয়ে টাকা এনে আমি তোমায় দেবো নাকি? এছাড়াও আমি এসব টাকা পয়সা নিইনি। ভাই তৎক্ষণাৎ আমার কাছে এসে বলে, নিসনি তো কি হয়েছে? এবার নিবি, ওটা তোর অধিকার। বোকা নাকি যে টাকা নিবি না?
চেয়ে আন, প্রয়োজনে মামলা কর, আমি তো সঙ্গে আছি। টাকা এনে আমাকে দে বোন, খুবই বিপদে পড়ে এসেছি আমি। তুই আমার প্রাণের বোন, জানের বোন, আমার একমাত্র ভরসা। তোকে ছাড়া আমার উপায় নেই বোন। তোকে মানুষ করেছি, পেলে পুষে বড় করেছি। আমার কাছে ঋণী তুই। এবার সময় এসেছে ঋণ শোধ করার। টাকার ব্যবস্থা করে দে বোন। আমি চড়া গলায় বলি, কোন ঋণের কথা বলো তুমি? দুমুঠো খাবার দিয়ে গাধার খাটুনি খাটিয়ে নিয়েছো, ওটাকে বড় করা বলে না ভাই। ঘরে অবধি থাকতে দিতে না আমায়। সব ভুলে গেলে? কোনোদিন বোন বলে মনে করেছো? যখন বিপদে পড়লে তখন বোন আমি, তাই না? এতকাল এই বোনের কথা মনে ছিল না? কত বিপদ একা পার করেছি আমি, জেনেও না জানার ভান ধরে থেকেছো। কোনোদিন খোঁজ নিয়েছো? ভালো দুটো কথা বলেছো আজ পর্যন্ত? বোন বলে এখন খুব সহজেই ডেকে দিলে, কিন্তু এই বোন কথাটার মর্ম রেখেছো তুমি? অন্যায় অত্যাচার ছাড়া কিছুই পাইনি তোমার থেকে। সারাটা জীবন তোমারও তোমার বইয়ের কটু কথা শুনেছি। অন্যায় না করেও অপরাধী হয়েছি। নির্দোষ থেকেও কতই না পাপ সহ্য করেছি। সামান্যতম করুণা করনি আমায়। মানুষ বাড়িতে পোষা প্রাণী পাললেও নাকি মায়া হয়, সেখানে ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি আমি। তবুও তোমরা আমার প্রতি একটু সদয় হওনি। কাজের লোকের সঙ্গেও মানুষ এতটা অন্যায় করে না যা তোমরা করেছো আমার সঙ্গে। এখন বিপদে যেই পড়েছো অমনি আমার প্রয়োজনীয়তা উপলব্ধি করলে, তাই না? এতই প্রয়োজন হলে নিজের লোকেদের থেকে নাও। আমি তো তোমার কেউ নয়। কে বলেছে তুই আমার কেউ না? আগের কথা মনে রাখতে নেই, অতীতে অনেক কিছুই হতে পারে। সব কি আর ধরতে আছে রে বোন? ভাই আমি তোর। আমার উপকার করলে সৃষ্টিকর্তা খুশি হয়ে তোকে আরও সংসার ও ডিভোর্স দেবেন। অনেক টাকা পয়সা হবে জীবনে। এছাড়াও আমি তো তোর সব টাকা পয়সা ফিরিয়ে দিব এককালে। 2-3 বছরে না দিই, 20 বছর পর হলেও দেব। তোর খুব বেশি প্রয়োজন হলে হাজারখানেক করে করে ফেরত দেব। চল বোন আমার, পুলিশের কাছে যাই। তুই শুধু মাথা নাড়বি, সব ব্যবস্থা আমি করব। এছাড়াও ছেলে মেয়েদের জন্য আলাদা খরচ পাবি, সেই টাকাটাও দিস আমায়। তোকে দোয়া করে দেব। বেশি টাকা পয়সা দিয়ে বাচ্চা মানুষ করলে বাচ্চা মানুষ হয় না। আমার বাচ্চা কিসে কিভাবে মানুষ করব সেটা আমার ব্যাপার। আমি ছোট লোকের মতো কাজ করতে পারবো না। ওই টাকা নিয়ে নিজেকে ভিখারি প্রমাণ করতে পারবো না। আমার যথেষ্ট মান সম্মান আছে এখনও। ডিভোর্স হয়েছে বলেই যে তুচ্ছ হয়ে গেছি তা নয়। তোমার প্রয়োজনে আমি কেন আমার আত্মসম্মান বিসর্জন দেব? সামান্য কটা টাকা নিয়ে নিজের অস্তিত্ব বেঁচে খাবো নাকি? ওই টাকা নিয়ে আমি আমার সম্মান বেঁচে খাবো না। যে সংসারে আমার কোনো স্থান নেই, সেখান থেকে 2 পয়সা নিয়ে নিজেকে কেন ছোট করব? ওই টাকায় সারা জীবন চলে যাবে আমার। দান সাদকা হিসেবে দিয়ে দিয়েছি, ওদের ওটাই প্রাপ্য। আমার ছাকা জবাবে ভাইকে দেখি থতমত মুখে বসে আছে। আমার বুঝে আসে না কোন লজ্জায় উনি আমার কাছে টাকা চাইতে এসেছে। সামান্য ঘেনা লজ্জাও কি নেই, নাকি সব বেঁচে খেয়েছে? আসলে কিছু মানুষের লজ্জা বলতে একটা বিষয় কোনো দিনই থাকে না। ভেবেছিলাম আমার উত্তর পেয়ে ভাই চলে যাবে, অপমানে চলে যাবে। অন্তত ওনার জায়গায় আমি হলে তাই করতাম। তবে আমি নিজে এতটাও ছ্যাঁচড়া স্বভাবের নয়। ভাই না গিয়ে থম মেরে কিছুক্ষণ বসে থেকে বলে, তোর এখানে পরিচিত কেউ আছে? মানে একটা বস্তিতে একা একা থাকছিস কি করে? অবশ্যই পরিচিত কেউ আছে, তাই না? তা তো থাকবেই। সবার সঙ্গে খুব বেশি পরিচয় নেই, কথা হয় এমনিতেই। এই বাড়ি এক চাচির, উনি ভীষণ ভালো মানুষ, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এক দোকান আছে ওনার, উনি আমায় আশ্রয় দিয়েছে এই কঠিন পরিস্থিতিতে। আর এক আপা আছে, নাম লতা আপা, ভীষণ মিশুক তিনি। বিপদে আপদে আমার সাহায্য করে, বড় বোনের মতো আগলে রেখেছে আমায়। তুমি এসব জানতে কেন চাচ্ছ? কি দরকার? যা বলার সোজাসুজিই বলি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব আমার নেই। তোকে তো বললামই টাকার ভীষণ প্রয়োজন, তুই আমার একমাত্র অবলম্বন। তোর ওই আপা ও চাচির বিষয়ে শুনে যা বুঝলাম, তাতে তোকে খুবই ভালোবাসে। তাহলে তাদের বল তোর উপকার করতে। 25-25 করে 50,000-এর ম্যানেজ করে দে। ওদের বল তুই খুব বিপদে পড়েছিস, টাকার দরকার, চাইলেই দেবে। তুই একবার চেয়ে দেখ। আমি মুখ কুঁচকে বলি, পাগল হয়েছ? সারাদিন ঘুরে ঘুরে মাথায় স্ক্রু ঢিলে হয়েছে। আমি কেন তাদের থেকে টাকা নিয়ে তোমায় দেব? কোন ভিত্তিতে আমার কাছে টাকা চাও তুমি? এছাড়া ওরা টাকা পাবে কোথায়? বস্তি মানে বোঝো না? ধনীরা এখানে থাকে না, দিন মজুর খেটে খাওয়া মানুষের বাস এখানে। এদের কাছে 25,000 টাকা মানে লাখ টাকার সমান। দিন এনে দিন খাওয়া মানুষ এত টাকা পাবে কোথায়? লতা আপা বাসা বাড়ি কাজ করে, স্বামী রিক্সা চালক, ইনকাম যা করে তাতে পেট চালানোই দায়। চাচি ছোট্ট একটা দোকান, মুদিখানা, সারাদিনে 200-150 যা বিক্রি করে তা দিয়ে কোনো মতে চলে সে। আমি এতগুলো টাকা চাইবো ভাবলে কি করে?
তোমার মতো পাগল হয়েছি নাকি আমি? বিবেক আছে আমার, মেরুদণ্ডহীন নয়। ওনারা আমার ছায়া হয়েছে বিপদে, আশ্রয় দিয়েছে। না হয় বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে হতো আমার। সেদিন তুমি ভাইও হয়ে আমার খোঁজ নাওনি। আজ যেই না প্রয়োজনে পড়েছ অমনি আমি বোন। এত কথা বলতাম না তোমায়, বলছি বোঝানোর জন্য। অপমান করতে পারি না আমি, বোঝানোর মাধ্যমে বিদায় করতে চাই। এভাবে কেন বলছিস তন্নি? আমি বদলে গেছি, তোর কথা এখন খুব মনে পড়ে। এই জন্য সাহায্য চাইতে এসেছি বোন। তুই একবার চেয়েই দেখ না টাকা। যারা তোকে ভালোবাসে তারা অবশ্যই তোকে দেবে। মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছিলাম, এখন শুধরে গেছি বোন। তোর মর্ম এখন আমি বুঝি, দেরি করে হলেও কিন্তু বুঝেছি তোর মর্ম। দে না টাকাটা ম্যানেজ করে। টাকাটা দিলে আমাদের ভাই বোনের সম্পর্ক মজবুত হবে আরও। তুই কি এটা চাস না? আমার প্রতি কি তোর একটুও মায়া হয় না? ও বোন রে, দে টাকা, দোয়া করে দেব তোর জন্য। ভালো আর একটা বিয়ে হবে। আমার কোনো বিয়ে সংসারের প্রয়োজন নেই, ভাইয়েরও প্রয়োজন নেই। টাকা নিয়ে বোনের সম্পর্ক মজবুত করতে এসেছো না? লোভী কোথাকার, তোমার মতো ভাই আমার চাই না। তোমার চেয়ে বস্তির এই সাধারণ নিম্নবিত্ত পর মানুষগুলোই আমার ভালো। আপন তারা, তুমি ভাই হয়ে যা না করেছো, তারা পর হয়ে তার চেয়ে বেশি করেছে। তুমি ভাই আমার প্রয়োজনের সঙ্গী, খারাপ সময়ে তোমায় পাওয়া যায় না। সুতরাং তুমি মুখে মধু অন্তরে বিষ নিয়ে আমার সঙ্গে কথা বলো না, হাস্যকর লাগছে। দুটো লোকে শুনলে তোমায় নিয়ে মজা নেবে। ভাইয়ের মুখাকৃত দেখলাম পরিবর্তন হলো মুহূর্তেই, হয়তো বুঝে গেছে এখানে তার কার্য সাধন হবে না। গাল মুখ কুঁচকে বলে, ভদ্রভাবে কথা বল তন্নি। ছোট হয়ে খুব বড় বড় কথা শিখেছিস, ছোট বড় মান্য নেই দেখছি। যা পারছিস বলছিস, সাহস তো কম নয়। থাপড়ে তোর ভদ্রতা শিখিয়ে দেব, অসভ্য মেয়ে। আমিও তীব্র চেঁচিয়ে বলি, ভদ্রতা নিজে বজায় রাখো। লজ্জা করে না হাত পাততে? ছোট লোকের স্বভাব তোমার আজও গেল না। হাত পেতে খেয়ে খেয়ে স্বভাবটাই হয়ে গেছে এমন। এত কেন নিস তুমি? গায়ে মানুষের চামড়া আদৌ আছে? মনে তো হয় না। আমার এখানে এসে আমার সঙ্গে চিৎকার করো কোন সাহসে? বাড়ি বয়ে এসে হুমকি দিচ্ছ নাকি? এত সহজ নয় সব কিছু। ভাই বলে তোমায় ডেকে ভাই শব্দটার অপমান করতে ইচ্ছে করছে না। বুঝিয়ে তাড়ানো যাবে না তোমায়, বোঝার মতো মস্তিষ্ক নেই যে। গায়ের চামড়া হয়েছে মোটা। আর শোনো, আগের সেই ভোলা ভালা তন্নি আমায় ভেবো না। এই তন্নি আলাদা। জীবনের মারপ্যাচে আমি বদলে কঠোর থেকে কঠোর হয়েছি। একটা বললে দুটো শোনার প্রস্তুতি নিয়ে আসবে এবার থেকে। এই মুহূর্তে আমার ঘর থেকে বের না হলে তোমায় ছেড়ে কথা বলবো না আমি। ইট ছুড়লে পাটকেল খেতে হবে, মনে রেখো। ভাই উঠে দাঁড়ায়, বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে বিদ্রূপ করে হাসি। মনে শান্তি লাগছে চূড়ান্ত অপমান করে। এটা ওনার প্রাপ্য ছিল।